আজকের ভিডিওতে আমরা আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা জেনারেল অ্যাওয়ারনেসের উপরে হবে। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আসন্ন, ঠিক আছে? ডেট একেবারেই নেই, চলে এসেছে। তো এখন কিন্তু বেশি বেশি প্র্যাকটিস, তার জন্য আমরা আজকে ক্লাস নাম্বার 4 আলোচনা করব, যেটা জেনারেল অ্যাওয়ারনেসের উপরে একদম নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের সিলেবাসে যেমনটা বলে দেওয়া আছে। এখানে আমরা সব রকম প্রশ্ন অ্যাড করেছি এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেসব আলাদা তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই তথ্যগুলো মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। সেখান থেকেও কিন্তু প্রশ্ন হয়, যেমন আমরা নিউ সিলেবাসের মধ্যে বলতে পারি এনইপি 2020, জেন্ডার ইকুয়ালিটি, হ্যাঁ। তারপরে হচ্ছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার, তারপরে আমরা কম্পিউটার, হিস্ট্রি, পলিটি, সব কিছু রিলেটেড প্রশ্ন আছে আজকের সেটে। যে অন্যান্য দিনে যেমনটা থাকে, তো সেরকম একটা সেট নিয়ে আজকে আমরা দুর্দান্ত ক্লাস করতে চলেছি। ক্লাস নাম্বার 4 চলো আলোচনা করি। তার আগে আমি বলে দিই যে আমাদের কিন্তু ইংলিশেরও ক্লাস চলছে তোমাদের গ্রুপ সি এর জন্য, সেখানেও ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা হচ্ছে, সেগুলো কিন্তু দেখতে থেকো, ঠিক আছে? এক্সাম এসে গেছে, এখন শুধুমাত্র প্র্যাকটিস, তার জন্য তোমাদের হেল্পফুল হবে তো এক্সামের জন্য। তো অবশ্যই দেখতে থাকো, এখান থেকে দেখবে প্রশ্ন তোমরা কমন পাচ্ছ এক্সামে। চলো, ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নেবো। ফার্স্ট কোশ্চেন আছে, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম প্রচার করেন? হিস্ট্রি থেকে একটা প্রশ্ন। কুশীনগর, বোধগয়া, সারনাথ নাকি লুম্বিনী? কী হবে সঠিক অ্যান্সার? কী করবে এখানে? দেখো, এখানে যে 4টি জায়গার কথা বলেছে, প্রত্যেকটাই কিন্তু গৌতম বুদ্ধের সঙ্গে ইম্পর্টেন্ট রিলেটেড, ঠিক আছে? এবং এই জায়গা থেকে প্রত্যেকটা থেকেই কিন্তু প্রশ্ন হয়। এখানে যেহেতু ধর্মপ্রদেশের কথা বলেছে, ধর্মপ্রদেশ প্রচার করেন তিনি, আনসার করবো সারনাথে। সঙ্গে আমাদের এই 3টে অপশানগুলোও কিন্তু জানতে হবে। যেমন যদি লুম্বিনীর কথা বলি, এই লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? তিনি জন্মগ্রহণ করেন লুম্বিনীতে। নেপালে এই জায়গাটা অ্যাকচুয়ালি নেপালে আছে। নেপালের লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মোটামুটি আমরা যদি সালটার কথা বলি, 563 খ্রিস্টপূর্বাব্দ এরকম হবে, ঠিক আছে? 563 খ্রিস্টপূর্বাব্দ এরকম টাইমে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী উদ্যানে। আর সারনাথে তিনি ধর্মপ্রদেশ প্রচার করেন, অ্যান্ড বোধগয়াতে তিনি বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন, ঠিক আছে? এগুলো কিন্তু প্রশ্ন আসে যে তিনি কোথায় জ্ঞান লাভ করেছিলেন, কোন গাছের নিচে, ঠিক আছে? অ্যান্ড কুশীনগর, এখানে তিনি মারা যান, দেহত্যাগ, যেটাকে বলা হয় মহাপরিনির্বাণ, ঠিক আছে? মহাপরিনির্বাণ যেটাকে বলা হয়, তিনি এখানে মারা যান। আর একটা প্রশ্ন হয়, মহাভিনিষ্ক্রমণ কি? সেটা কিন্তু সংসার ত্যাগের ঘটনা, যেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রিয়ণ, ঠিক আছে? তো এই 4টে জায়গা, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর তিনি মোটামুটি 29 বছর বয়সে কিন্তু সংসার ছেড়েছিলেন, ঠিক আছে? আর তিনি জ্ঞান লাভ করেছিলেন, তখন মোটামুটি বয়স হয়েছিল ওনার 35 বছর মতো। বছরগুলো একটুখানি মাথায় রেখো, ঠিক আছে? আর তিনি কিন্তু এর সঙ্গে অনেকগুলো বিষয় আছে, বাট আমরা সেগুলোর দিকে যাচ্ছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তিনি ধর্মচক্র প্রবর্তন করেন, ক্লিয়ার? অনেকগুলো বিষয় আছে। তিনি অষ্টাঙ্গিক মার্গ এর সঙ্গে রিলেটেড, এই বৌদ্ধ ধর্মের সঙ্গে, সেসব বিষয় আছে, আমরা অন্য দিনে কোনো ক্লাসে আলোচনা করব। তো এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, সারনাথ, ঠিক আছে? নেক্সট হচ্ছে, নিচের কোনটি একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর তার মানে কি বলছে? বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যেটা আমাদের কিছুদিন পর পরিবেশের সঙ্গে বা মাটির সঙ্গে মিশে যায়, যেটা আমাদের ক্ষতি করে না। প্লাস্টিক কাপ, কাচের বোতল, সবজির খোসা, অ্যালুমিনিয়ামের ফয়েল, এগুলো একটাও কিন্তু বায়োডিগ্রেডেবল নয়। এগুলো মাটিতে ফেললে দেখবে বছরের পর বছর এগুলো থেকে যায়, নষ্ট হয় না, এবং এগুলো আমাদের ক্ষতিকর অ্যাকচুয়ালি। প্লাস্টিক তো মোটেও নষ্ট হয় না, ঠিক আছে? তো এখানে আমাদের জৈব ভঙ্গুর পদার্থ হচ্ছে সবজির খোসা, এটা কিন্তু মাটির সঙ্গে মিশে যায়, ওকে? অ্যালুমিনিয়াম ফয়েল, খাবারের সঙ্গে দেখবে অনেক সময় অ্যালুমিনিয়াম ফয়েলের পেপারে থাকে, তো এগুলোও কিন্তু নষ্ট হয় না। কাচের বোতলেও নষ্ট হয় না, প্লাস্টিক তো মোটেও নষ্ট হয় না, সকলে জানো। তো এটার আনসার আমরা করবো অপশান সি, সবজির খোসা। এটা আমাদের বলতে পারো এনভায়রনমেন্ট যে পোর্শনটা আছে তোমাদের সিলেবাসে, সেই জায়গার একটা প্রশ্ন, ক্লিয়ার? সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন পাবে। নেক্সট হচ্ছে, সংবিধানের কোন তপশিল ভারতীয় ভাষাগুলোর সাথে সম্পর্কিত? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা আমাদের পলিটি থেকে একটা প্রশ্ন, তপশিল থেকে। তো সংবিধানের কোন তপশিল? সপ্তম, অষ্টম, নবম, দশম। দেখো, আমাদের সংবিধান যখন রচনা হয়েছিল, মোটামুটি সালটা আমরা তো জানি, 26 নভেম্বর অ্যান্ড 1949, তাই তো? আর কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি, 26 জানুয়ারি 1950। এটুকু তো জানো সকলে, এখান থেকে প্রশ্ন আসে। কিন্তু এই যখন আমাদের সংবিধান রচনা হয়েছিল এই 49-এ, তখন কিন্তু আমাদের সংবিধানের তপশিল ছিল কটা? 8টা কিন্তু তপশিল ছিল। বাট বর্তমানে প্রেজেন্ট আমাদের তপশিল কটা আছে? প্রেজেন্ট তপশিল আছে কিন্তু 12টা, অর্থাৎ 4টি অ্যাড হয়েছে, ঠিক আছে? প্রথম তপশিল কবে অ্যাড হয়? আমাদের প্রথম সংবিধান সংশোধন হয়েছিল
1951-তে, তখন কিন্তু প্রথম তফসিল অ্যাড হয়, সেটা হচ্ছে নবম তফসিল। ঠিক আছে, নবম তফসিল কিন্তু অ্যাড হয়েছিল 1951-তে, যখন প্রথম সংবিধান সংশোধন হয়েছিল। যাই হোক, এখানে আমাদেরকে বর্তমানে আমাদের কিন্তু 12টা তফসিল আছে, মাথায় রাখতে হবে। এখানে বলছে কোন তফসিলটা ভারতীয় ভাষার সঙ্গে সম্পর্কিত, তো ভাষার সঙ্গে সম্পর্কিত হচ্ছে অষ্টম তফসিল, অপশান বি হবে সঠিক আনসার। এবং এই তফসিলে টোটাল কটা ভাষা উল্লেখ আছে, এখানে কিন্তু টোটাল 22টি ভাষার উল্লেখ আছে, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসে, মনে রাখতে হবে। ঠিক আছে, আর সপ্তম তফসিল এটা কি সকলে জানো, এটা হচ্ছে রাজ্য এবং দেশের বা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে অ্যাকচুয়ালি ক্ষমতা বন্টন, সেটা এর সঙ্গে সম্পর্কিত সপ্তম তফসিল, যেখানে তোমরা ইউনিয়ন লিস্ট পাবে, মানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট যে বিষয়গুলো আছে সেখানে, সেটাই সপ্তম তফসিলে আছে। এখান থেকে একটা প্রশ্ন হয় যে শিক্ষা কোন তফসিলের শিক্ষা কোন লিস্টের অন্তর্গত, সেটা হবে কিন্তু কনকারেন্ট লিস্ট। হ্যাঁ, তারপরে পুলিশ বিভাগটা কোন লিস্টের সঙ্গে সম্পর্কিত, তখন কিন্তু আনসার করতে হয় স্টেট লিস্ট বা রাজ্য সরকারের ক্ষমতা। তো মোটামুটি আমি যেটা বলতে চাইলাম, সপ্তম তফসিলে আমাদের কিন্তু এই বিষয়গুলো আছে, যে এখানে হচ্ছে আমরা কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন দেখব। আর অষ্টম তফসিলে ভাষা। নবম তফসিল কিসের সঙ্গে যুক্ত বলো তো? নবম তফসিল আমাদের কিসের সঙ্গে যুক্ত, এটা আমরা বলতে পারি যে জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, অর্থাৎ কিছু নির্দিষ্ট আইনকে বিচার বিভাগীয় যে পর্যালোচনা, তার সঙ্গে সম্পর্কিত নবম তফসিল। অ্যান্ড দশম তফসিল হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। আমি যদি বলি 11তম তফসিল কিসের সঙ্গে যুক্ত, 11তম তফসিল হচ্ছে পঞ্চায়েত, তাই তো, পঞ্চায়েত। 12তম তফসিল যেটা আমাদের লাস্ট তফসিল কিসের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু হবে পৌরসভা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এখানে সব তফসিলগুলো। তো এখানে হবে আমাদের অপশান বি, অষ্টম তফসিলে ভাষা রিলেটেড ভাষাগুলো, যেখানে 22টা ভাষা আছে। এই ভাষাও কিন্তু প্রথমে 22টা ছিল না, পরে কিন্তু অ্যাড হয়েছে। প্রথম 14টা ভাষা ছিল, 14টা, পরে কিন্তু অ্যাড হয়ে এটা 22টা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের নারীর ক্ষমতায়ন বা উম্যান এম্পাওয়ারমেন্ট বৃদ্ধির জন্য কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? কন্যাশ্রী প্রকল্প থেকে প্রশ্ন, এটা কত সালে চালু হয়েছিল? খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের উম্যান এম্পাওয়ারমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা কি করব, সঠিক আনসার 2012, 11, 13, 14। তো কন্যাশ্রীর যখন কথা বললে আমাদের আনসার করতে হবে 2013। কিন্তু এগুলো কিন্তু শিক্ষার সঙ্গে রিলেটেড, যদিও সেই জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এটা অনেকগুলো প্রকল্প আছে, কিন্তু শিক্ষা রিলেটেড যে প্রকল্পগুলো, যেহেতু তোমরা স্কুল সার্ভিসের পরীক্ষা দিচ্ছে গ্রুপ সি এর জন্য, ঠিক আছে, বা ডি এর জন্য, সেজন্য কিন্তু স্কুল শিক্ষা রিলেটেড যে প্রকল্পগুলো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা হবে কন্যাশ্রী 2013। ঠিক আছে, যেমন বলতে পারো সবুজ সাথী, খুবই ইম্পর্টেন্ট, এটাও আমাদের শিক্ষার সাথে রিলেটেড। সবুজ সাথী প্রকল্প কবে হয়েছিল? এটা কিন্তু 2015-তে হয় সবুজ সাথী। ক্লিয়ার? ঐক্যশ্রী, ঐক্যশ্রী প্রকল্প কবে হয়েছিল? এটা কিন্তু হয় 2019 সালে। এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে আরও অনেকগুলো আছে, যেমন হচ্ছে স্বাস্থ্যসাথী আছে, তারপরে রূপশ্রীটা মাথায় রাখবে, রূপশ্রী, রূপশ্রীটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রূপশ্রীটা কবে হয়েছিল? 2018, 2018 হবে রূপশ্রী। এই প্রকল্পগুলো একটু মাথায় রেখে দিতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। কম্পিউটার হার্ডওয়্যারের যে অংশটি ডেটা প্রসেস করে সেটাকে কী বলা হয়? কম্পিউটার একটা প্রশ্ন, সেটাকে কী বলা হয়? মোডেম নাকি প্রিন্টার নাকি স্ক্যানার, কি বলবো? আচ্ছা, মোডেম কী জিনিসটা জানো আসলে? অনেকে জানো? এখন তো আমাদের দেখো ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে আমরা ওয়াইফাই পাচ্ছি, কিন্তু যেসব ল্যাপটপ বা কম্পিউটারে আগে ওয়াইফাই ছিল না, তখন ইন্টারনেট ইউজ করার জন্য মোডেম চালানো হতো। এই মোডেমটা কিছুই না, এটা একটা, মনে করো আমরা যেমন ফোনে সিম খাটাই, সেই মোডেমে সিম খাটানো হতো, একটা জায়গা থাকতো এবং সেটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে নেট চালানো হতো। ঠিক আছে, মানে ফোনের কাজটা সেটা ওই মোডেম করতো। তো এটা মোটামুটি একটা সেই নেট চালানোর জন্য একটা ডিভাইস আমরা বলতে পারি, সেটা হচ্ছে কে বলা হয় মোডেম। ওকে, অ্যান্ড প্রিন্টার তো জানো, প্রিন্টার কী বলো তো? এটা একটা আউটপুট না ইনপুট? এটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। আর এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান এ, মাইক্রো প্রসেসর। যেটা ডেটাকে প্রসেস করে পাওয়া যায় সেটাকে আমরা বলি মাইক্রো প্রসেসর। স্ক্যানার কি, এটাও তো সকলে জানো নিশ্চয়ই। একটা প্রশ্ন এখানে এসেছিল যে প্রথম মাইক্রো প্রসেসরের নাম কি? ঠিক আছে, ফার্স্ট, এটা এখান থেকে একটা প্রশ্ন এসেছিলো কোনো একটা এক্সামে, মনে পড়ছে না। ফার্স্ট
মাইক্রো প্রসেসর। ওকে, মাইক্রো প্রসেসর, প্রসেসরের নাম কি হবে আনসার? ফার্স্ট মাইক্রো প্রসেসর কী বলো তো, সেটার নাম হচ্ছে ইন্টেল 4004। এটা কিন্তু একটা পরীক্ষাতে আসা প্রশ্ন, এটা একটু জেনে রাখবে। ওকে, চলো এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান সি, মাইক্রো প্রসেসর। এবার আমরা যাব নেক্সট কোশ্চেন। বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা একটা আমাদের স্পোর্টস রিলেটেড জিকে, তোমাদের সিলেবাসে বলে দেওয়া আছে। আচ্ছা, তার আগে বলবো যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, ঠিক আছে? লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটি কাজে লাগছে, হেল্পফুল হচ্ছে, ভালো লাগছে, তাহলে কিন্তু আমার কি হয় নেক্সট ভিডিওটা আনতে মানে একটু মোটিভেটেড হবো এই আর কি। তো লাইক কিন্তু করতে হবে যারা ভিডিওটি দেখছো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। আমরা কিন্তু এখানে তোমাদের দেখো যেসব প্রশ্নগুলো আমি আলোচনা করছি আমার উপর ভরসা করে তোমরা প্র্যাকটিস করতে পারো এক্সামে। এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করে বিভিন্ন এক্সামে, এই সব প্রশ্নগুলোই কিন্তু আসে বারবার, ঠিক আছে? চলো, তো বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? বিলিয়ার্ড, শুটিং, দাবা নাকি ভলিবল? এই বিশ্বনাথ আনন্দ, এনার জন্য কিন্তু আমরা ইন্ডিয়াতে যে খেলাটা খুবই জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে দাবা। অপশান সি হবে সঠিক আনসার, দাবা হবে। কিন্তু তিনি কিন্তু ছিলেন প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টারের নাম কি? বিশ্বনাথ আনন্দ। ইনি কিন্তু বেশ কয়েকবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। সালগুলো অতটা ইম্পর্টেন্ট নাই, তবু একটু বলে রাখছি। মোটামুটি 2000 সালে তিনি একবার জিতেছেন, 2007 সালে জিতেছেন, 2008 সালে কিন্তু জিতেছেন, এবং তারপরে 2010-এ আছে, 2012 আছে, 2010, 2012 আছে, ঠিক আছে? তো তিনি কিন্তু বেশ কয়েকবার দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তো দাবাকে ভারতীয় জনপ্রিয় করতে এনার কিন্তু ভূমিকা আছে বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, পদ্মবিভূষণ সবটাই পেয়েছেন। তো এখানে আমাদের বিশ্বনাথ আনন্দ কিন্তু ভলিবলের সঙ্গে দাবার সঙ্গে যুক্ত একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার। খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। ওকে, চলো নেক্সট হচ্ছে নতুন শিক্ষানীতিতে স্নাতক স্তরে কোনো শিক্ষার্থী 2 বছর পর পড়াশোনা চালিয়ে কী সার্টিফিকেট পাবেন? ব্যাচেলার ডিগ্রি, অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট নাকি কিছুই পাবেন না? এখানে কিন্তু এনইপি খুব ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। তোমরা যদি বলো আমি কিন্তু এর উপরে আলাদা একটা ভিডিও করে দিতে পারি, আমার ইচ্ছা আছে, দেখছি আমি কাল পরশুর মধ্যে যদি এটা করে দিতে পারি খুবই ভালো একটা ভিডিও ক্লাস করে দেবো। এখান থেকে দেখবে করে গেলে তোমাদের এখান থেকে যাই প্রশ্ন দেখ সবগুলো বুঝতে পারবে। এই ধরনের প্রশ্নগুলো ইজিলি তোমরা আনসার করে আসতে পারবে, ঠিক আছে? ডিটেলসে একটা ভিডিও আমি করে দেবো এনইপি থেকে। ওকে, তো এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান বি হবে, অ্যাডভান্স ডিপ্লোমা ডিগ্রি 2 বছর ছাড়ার পরে। এখানে কিন্তু অবাধ এন্টার অ্যান্ড এক্সিটের ব্যবস্থা করা হয়েছে এনইপি 2020, তো মানে সে যখন তখন চলে যেতে পারে, আবার অনেক টাইম ফিরে এসে সে কিন্তু সেখান থেকে আবার কন্টিনিউ করতে পারে। এই বিষয়গুলো আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? তো এটা হবে অ্যাডভান্স ডিপ্লোমা, অপশান বি হবে সঠিক আনসার। এইগুলো তোমাকে ভালো করে জানতে হবে। জানতে গেলে সেই ডিটেলস ভিডিওটা কিন্তু, এই আনসারগুলো করতে গেলে সেই ডিটেলসে পড়তে হবে, ডিটেলস ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? চলো, এটার আমি ডিটেলস একটা ভিডিও করে দেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমানে ভারতে টাকার বিনিময় বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ করে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থমন্ত্রক, বাজারের চাহিদা ও যোগান নাকি বিশ্ব ব্যাঙ্ক? এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা এটার আনসার করবে, ঠিক আছে? তোমরা দাগ নম্বর 8 দিয়ে কি হয় আনসার সেটা বলবে। ওকে, এ, বি, সি নাকি ডি কোনটা আনসার হয় সেটা তোমরা বলবে। এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম। কমেন্ট অবশ্যই কিন্তু জানাবে যারা ভিডিওটি দেখছো, হ্যাঁ, এবং পরে যারা দেখবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করতে শরীরের কোন অংশ সাহায্য করে? আমরা জানি যে সূর্যের আলোতে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, বা আমাদের শরীরের জন্য খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট এই ভিটামিন ডি। ক্লিয়ার? তো ভিটামিন ডি কীভাবে তৈরি হয়, বা সূর্যের আলো থেকে যে ভিটামিন ডিটা আমাদের শরীরে তৈরি হয় সেটাতে সাহায্য করে কে? যকৃৎ, ফুসফুস, ত্বক নাকি পাকস্থলী? দেখো আমাদের মানুষের ত্বকে যখন অ্যাকচুয়ালি সূর্যের যে ইউভি রেটা পড়ে না, তখন হচ্ছে ডিহাইড্রো কোলেস্টেরল নামে একটা পদার্থ থাকে আমাদের ত্বকে, এবং সেখান থেকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। ওকে, এবং পরে এই ভিটামিনটাই কিন্তু এই যকৃতে গিয়ে জমা হয় ভিটামিন ডি আকারে। ক্লিয়ার? যকৃতে, এবং মানে যকৃতে অ্যাকচুয়ালি ভিটামিন ডি আকারে প্রক্রিয়াজাত হয়ে সেখানে সক্রিয় ভিটামিন ডি এ পরিণত হয়
পরবর্তীতে। তো তো মোটামুটি যে ভিটামিন ডিটা তৈরিতে আমাকে কে সাহায্য করছে? আমাদের ত্বক সাহায্য করে। অপশান সি হবে কিন্তু সঠিক অ্যান্সার, ত্বক। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করেছেন? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখান থেকে আমাদের এই চারজনের সম্পর্কে জানতে হবে: সন্তোষ যাদব, বাচেন্দ্রী পাল, অরুণিমা সিনহা অ্যান্ড মালাওয়াত পূর্ণা। চারজনের নামই কিন্তু আমাদের মাউন্ট এভারেস্ট জয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো চারজন সম্পর্কেই ভালোভাবে জানতে হবে। দেখো, আমরা যদি বলি প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে কোন মহিলা, তখন আমরা করি জুনকো তাবেই, তাই তো? জুনকো তাবেই। জুনকো তাবেই কোথায়? জাপানের জুনকো তাবেই। তিনি প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন মহিলাদের মধ্যে। এবং এখানে বলেছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে। ভারতীয় কথাটা মেনশন যখনই থাকবে তখন আমরা আনসার করব কি? বাচেন্দ্রী পাল। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। বাচেন্দ্রী পাল যে সালটা ছিল, কত বলো তো? সালটা ছিল 18 নয়, সালটা ছিল 1984। 1984তে কিন্তু এই বাচেন্দ্রী পাল মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন 1984তে তিনি। এবং তিনি কিন্তু, যদি আমরা বলি এনার বাড়ি অ্যাকচুয়ালি বা কোন রাজ্যের, তিনি কিন্তু উত্তরাখণ্ডের। ঠিক আছে, উত্তরাখণ্ডের একজন মহিলা যে প্রথম ভারতীয় হয়েছিলেন মাউন্ট এভারেস্ট জয় করে 1984তে। নেক্সট দেখো, সন্তোষ যাদবের নামটা মনে রাখতে হবে। যদি বলা হয় যে কোন মহিলা, ভারতীয় মহিলা যিনি 2বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন, তখন আমরা আনসার করতাম সন্তোষ যাদব। যদি দুবারের কথা বলতো, ইনি 2বার জয় করেছেন, দুবার জয় করেছেন। সেই সালটা হচ্ছে একটা 1992 আর একটা 1993। 2বার জয় করেছেন। অ্যান্ড অরুণিমা সিনহা, ইনি প্রথম, আমরা বলতে পারবো প্রথম মহিলা যে একজন অ্যাম্পিউটি, মানে আমরা বলতে পারি যেটাকে, মানে তিনি শারীরিকভাবে কোনো দিক থেকে কমতি ছিল তার মধ্যে, তো তিনি কিন্তু অরুণিমা সিনহা প্রথম এমন একজন ব্যক্তিত্ব যে কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করে। অ্যান্ড তারপর হচ্ছে মালাওয়াত পূর্ণার নামটা মনে রাখতে হবে। ইনি সর্বপ্রথম কনিষ্ঠ মহিলা হিসেবে, ঠিক আছে, সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন 2014-তে। তখন তার বয়স যখন মোটামুটি 13 বছর বয়সে কিন্তু তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, এই মালাওয়াত পূর্ণা। ওকে, তো বাচেন্দ্রী পালটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড সন্তোষ যাদবটাও খুবই ইম্পর্টেন্ট। সঙ্গে অরুণিমা সিনহা সম্পর্কে জানতে হবে, অ্যান্ড মালাওয়াত পূর্ণা মনে রাখতে হবে। চলো, কম্পিউটার কিবোর্ডে কন্ট্রোল+V কিসের জন্য ব্যবহৃত? একদম ইজি একটা প্রশ্ন এটা। CTRL+V, CTRL+C, এটা তো কপি হয় আমরা জানি। আর এটা কি? এটা হচ্ছে পেস্ট, তাই তো? পেস্ট করতে আমরা Ctrl+V ইউজ করি। তো অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আর কাট করা হয় হচ্ছে Ctrl+X, সেভ হচ্ছে Ctrl+S। ক্লিয়ার? নেক্সট, শব্দের তীব্রতা মাপার একক কোনটি? হার্জ, ডেসিবেল, ওয়াট নাকি ভোল্ট? কী হবে এখানে সঠিক অ্যান্সার? চারটেই ইম্পর্টেন্ট, আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। ডেসিবেলের সাহায্যে আমরা শব্দের তীব্রতা মাপি। আমরা এই যে সাধারণ কথাবার্তা বলে একজনের সঙ্গে অপরজনের সঙ্গে, সেটা কিন্তু 60 ডেসিবেল ধরা হয়, মোটামুটি 60 ডেসিবেল কিন্তু ধরা হয়। ঠিক আছে, তো ডেসিবেল এককে আমরা শব্দের তীব্রতা মাপি। আর হার্টজের যদি কথা বলা হয়, এটা কিসের একক? হার্জ হচ্ছে, আমরা বলবো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক, কম্পাঙ্ক। কম্পাঙ্ক হবে, হ্যাঁ, কম্পাঙ্ক। অ্যান্ড ওয়াট আমরা জানি ক্ষমতার একক, ওয়াট ক্ষমতার একক। অ্যান্ড ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যে কোনো একটা দিয়ে দিতে পারে। এটা বিভব হবে, হ্যাঁ, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। নেক্সট হচ্ছে 2025-26 অর্থবর্ষে ভারতের জিডিপি। এটা আমাদের কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের প্রশ্ন। 2025-26 অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে? 5%, 6.5 থেকে 7,
8.5 নাকি 10, এটার আনসার হবে অপশান বি 6.5 থেকে 7% অনুমান করা হয়েছে 2025-26 অর্থবর্ষে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উইম্বলডন কোন খেলার সঙ্গে যুক্ত, খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে আমাদের প্রত্যেকটা গ্র্যান্ড স্লাম সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, গ্র্যান্ড স্লামগুলো ইম্পর্টেন্ট, 4টে আমাদের টোটাল গ্র্যান্ড স্লাম হয়ে থাকে। সেই 4টে গ্র্যান্ড স্লাম সম্পর্কে একটুখানি আইডিয়া তোমাদেরকে রাখতে হবে, কোনটা কখন হয় এবং এই গ্র্যান্ড স্লামের সঙ্গে প্রিভিয়াস ইয়ারে কারা কে জয়ী হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো গ্র্যান্ড স্লাম মোটামুটি একটা হয় অস্ট্রেলিয়ান ওপেন। ঠিক আছে, তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন এবং তৃতীয় যেটা সেটাকে আমরা বলবো উইম্বলডন, WIMBLE হবে DON, উইম্বলডন। অ্যান্ড নেক্সট হচ্ছে ইউএস ওপেন। এই 4টে হয় এবং এই 4টে কখন কোথায় কোথায় হয় বলেই দিচ্ছে। অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়াতে, ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চে হবে, উইম্বলডন এটা ইম্পর্টেন্ট, এটা কোথায় হয়, ইংল্যান্ডে হয়। ঠিক আছে, ইংল্যান্ডে হয় উইম্বলডনটা। অ্যান্ড ইউএস হচ্ছে ইউএসএ হয়। তো এই জিনিসগুলো তো জেনে নিলে, এবার বিষয় হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের আরও একটা নাম আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফ্রেঞ্চ ওপেনের আরও একটা নাম আছে যেটাকে বলা হয় কি বলো তো, যেটাকে বলা হয় রোলাগারো। ফ্রেঞ্চ ওপেনের আর একটা নাম হচ্ছে রোলাগারো। এটা কিন্তু ফ্রেঞ্চ ওপেনের আরও একটা নাম, মনে রাখতে হবে। এইবার এই ধরনের, এই যে 3 ধরনের, আমি চার ধরনের ওপেন এগুলোকে সব কিছু কিন্তু গ্র্যান্ড স্লাম বলা হয়, তোমরা জানো 4 ধরনের। এবং এটা হচ্ছে এই উইম্বলডনটা কোন ধরনের মাঠে খেলা হয়, উইম্বলডন হচ্ছে কোন ধরনের মাঠে খেলা হয় বলো তো, এটা হচ্ছে ঘাসের উপরে খেলা হয় উইম্বলডনটা। ক্লিয়ার, এটাকে বলা হয় ঘাসের উপরে খেলা হয় উইম্বলডনটা। অ্যান্ড হচ্ছে ফ্রেঞ্চ ওপেনটা এটাকে বলা হয় ক্লে কোর্ট। অ্যান্ড বাকি দুটো আছে এগুলোকে বলা হয় হার্ড কোর্ট। অস্ট্রেলিয়ানটা আর এই ইউএসটা এটাকে বলা হয় হার্ড। ঠিক আছে, হার্ড কোর্ট বলা হয়। ক্লিয়ার, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো উইম্বলডন আমি বললাম এটা সাধারণত লন টেনিসের সঙ্গে যুক্ত, অপশান সি হবে সঠিক আনসার, যেটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডে খেলা হয় উইম্বলডন, এবং এটাই কিন্তু সবচেয়ে কি প্রাচীনতম গ্র্যান্ড স্লাম। এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে প্রাচীনতম গ্র্যান্ড স্লাম কোনটা, তখন কিন্তু আনসার করব কোনটা প্রাচীনতম, সেটা হচ্ছে উইম্বলডন। ঠিক আছে, এই উইম্বলডন হচ্ছে প্রাচীনতম গ্র্যান্ড স্লাম, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এই অস্ট্রেলিয়ান ওপেনটা মোটামুটি কোন টাইমে হয়, এটা জানুয়ারিতে হয়। ঠিক আছে, তারপরে হয় অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ওপেন, যেটা মে মাসের দিকে হয়। অ্যান্ড উইম্বলডনটা হয় মোটামুটি জুনের দিকে। ঠিক আছে, অ্যান্ড নেক্সট হচ্ছে ইউএস ওপেনটা, এটা কোথায় হয়, এটা আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়। টাইমগুলো একটু মনে রাখতে হবে। তো এটা যেমন বললাম এটা জানুয়ারির দিকে হয়, তার মানে জানুয়ারি মাস পার হয়ে গেছে, মানে অস্ট্রেলিয়ান ওপেনটা কিন্তু হয়ে গেছে। তো আমি যদি বলি অস্ট্রেলিয়ান ওপেন 2026 কে জয়ী হয়েছে, এখানে কিন্তু খেলাটা অলরেডি হয়ে গেছে এবং পুরুষদের সিঙ্গেলসে জিতেছে কিন্তু কার্লোস আলকারেজ, নামটা মনে রাখতে হবে, কার্লোস আলকারেজ স্পেন থেকে। ওকে, অ্যান্ড মহিলাদের মধ্যে বললে হবে এলিনা রাবাকিনা, এই নাম দুটো মনে রাখতে হবে। আর এগুলো কিন্তু হয়নি এখনও, ফ্রেঞ্চ উইম্বলডন এগুলো এখনও হয়নি। ক্লিয়ার, নেক্সট হচ্ছে NEP 2020 অনুযায়ী 3 থেকে 6 বছর বয়সী শিশুদের কোন ধরনের শিক্ষার স্তরটি জন্য নির্দিষ্ট করা হয়েছে, প্রাক প্রাথমিক বা অঙ্গনওয়াড়ি, মাধ্যমিক অ্যান্ড উচ্চ মাধ্যমিক, এটা হবে প্রাক প্রাথমিক বা অঙ্গনওয়াড়ি। ঠিক আছে, যেখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি কি মানে খেলার মাধ্যমে তারা শিখবে, তারা স্কুলে যাবে খেলা করতে, তো এটা হবে অপশান বি, প্রাক প্রাথমিক বা অঙ্গনওয়াড়ি। নেক্সট হচ্ছে নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন, ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ নাকি আউটলুক। ফেসবুক তো হবেই না, এটা জানো, আউটলুক হবে না, গুগল হবে একটা সার্চ ইঞ্জিন। আরও একটা সার্চ ইঞ্জিন আমরা যদি বলি ইয়াহু, কিন্তু একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, বানানটা মনে হয় ঠিক লিখলাম না, ইয়াহু, যাই হোক আমার স্পেলিংটা মনে নেই। তো ইয়াহু এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, মাথায় রাখতে হবে। ওকে, যদি বলা হয় একটা পরীক্ষাতে প্রশ্ন হয়েছিল প্রথম সার্চ ইঞ্জিন কী ছিল,
প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি বলো তো, এবং কে এটা তৈরি করেছিল, নামটা মনে রাখতে। প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে আর্কি। প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আর্কি, এবং যেটা ডেভেলপ করেছিল তার নামটা মনে রাখো, অ্যালান এমটেজ। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু এসেছিল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? গঙ্গোত্রী, সিয়াচেন, যমুনেত্রী অ্যান্ড জেমি। দীর্ঘতম বলেছে, দীর্ঘতম অবশ্যই সিয়াচেন। এই সিয়াচেন কোথায় আছে? কারাকোরাম রেঞ্জে আছে কিন্তু এটা, ঠিক আছে, কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জে আছে কিন্তু সিয়াচেন হিমবাহ। পরীক্ষাতে আসে কোন কোথায় আছে অ্যাকচুয়ালি, বা কোন পোর্শনে আছে, তো সেটা কিন্তু আনসার করতে হয় কারাকোরাম রেঞ্জ। ওকে, দীর্ঘতম বলেছে, এটাই সিয়াচেন হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে বিখ্যাত শিল্পী যামিনী রায়ের ছবির মূল বিষয়বস্তু কী ছিল? বাংলার লোককলা, মুঘল দরবার, পাশ্চাত্য ল্যান্ডস্কেপ নাকি আধুনিক বিমূর্ত শিল্প? এটা হবে বাংলার লোককলা, হবে পটুয়া শিল্প। আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম এই পটুয়া শিল্প মানে অ্যাকচুয়ালি সেই কাপড়ের উপরে ছবি এঁকে এঁকে মানে সেটাকে কি হয় গানের আকারে, গল্পের আকারে কিন্তু মানুষকে শোনানো হয়, যেটাকে বলা হয় পট গান। ঠিক আছে, গানের আকারে, মানে কাগজের উপরে ছবি আঁকা হয়, কাগজ বা শাড়ির উপরে, মেনলি কাপড়ের উপরে, তারপরে সেগুলোকে গানের আকারে কিন্তু বলা হয়, সেগুলোকে বলা হয় পট গান। তো সেটাকে এবং সেই চিত্রগুলোকে বলা হয় পটচিত্র। ঠিক আছে, আমরা এর উপরে কিন্তু ডিটেলস একটা ভিডিও করে দিয়েছিলাম, যে পপুলার কালচার অ্যান্ড পপুলার ডান্স বা ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, দেখবে একটা ডিটেলস ভিডিও করা আছে আমাদের চ্যানেলে, সেখানে কিন্তু আমরা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, ইম্পর্টেন্ট কিন্তু ওই জায়গাটা। তো এটা হবে সঠিক আনসার, অপশান এ, বাংলার লোককলা, পটুয়া শিল্প। ক্লিয়ার? পারমাণবিক বোমা কে আবিষ্কার করেছিলেন? আলবার্ট আইনস্টাইন, জে রবার্ট ওপেনহাইমার অ্যান্ড অটো হ্যান নাকি মাদাম কুরি? তোমরা একটা সিনেমা দেখেছিলে খুব সম্ভবত এখান থেকে 3-4 বছর আগে, ওপেনহাইমার, তিনি অ্যাকচুয়ালি এই পারমাণবিক বোমার আবিষ্কার, অপশান বি হবে সঠিক আনসার। যে রবার্ট ওপেনহাইমার এবার কিন্তু তিনি এই পারমাণবিক বোমা আবিষ্কার করে একটা ভগবদ গীতার একটা লাইন কিন্তু তিনি তুলে ধরেছিলেন বা বলেছিলেন, সেটার ইংলিশ ভার্সানটা এরকম ছিল, নাও আই বিকেম নাও আই বিকেম দ্য ডেথ destroyer of the world, destroyer of the world। মানে তিনি এই অ্যাকচুয়ালি পারমাণবিক বোমা আবিষ্কার করে তিনি নিজের মধ্যে একটা গিল্টি ফিল করেছিলেন। তিনি ভেবেছিলেন যে আমি কী তৈরি করে দিলাম, এ তো দুনিয়া মানে ধ্বংস হওয়ার অস্ত্র আমি মানুষের হাতে তুলে দিলাম। ঠিক আছে, তো এটা একটা মোটামুটি সেই ভগবদ গীতার কিন্তু একটা লাইন থেকে কোট করা। তো পারমাণবিক বোমা আবিষ্কার করেছিলেন কিন্তু রবার্ট ওপেনহাইমার। যদি বলা হয় হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করে, তখন কিন্তু আমরা আনসার করব জেন টেলর। জেন টেলর নয়, এডওয়ার্ড টেলর খুব সম্ভবত, নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, এডওয়ার্ড টেলরই হবে। ঠিক আছে, এডওয়ার্ড টেলর, এডওয়ার্ড টেলর হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন, আর পারমাণবিক বললে যে রবার্ট ওপেনহাইমার। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড রিপন নাকি লর্ড ক্যানিং? সালটা মনে রাখতে হবে অবশ্যই 1885, খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমাদের জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন বসছে কোথায়? মুম্বাইতে বসছিল, মুম্বাই। ঠিক আছে, মুম্বাইতে বসে। মুম্বাইয়ের কোথায় বসে? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বসে প্রথম সেশন, এবং লর্ড ডাফরিনের সময় আমাদের জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল, এবং জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা সেশন ইম্পর্টেন্ট, সেই সেশন থেকে প্রশ্ন হয়। যেমন এটা ছিল ফার্স্ট সেশন, এটা ছিল ফার্স্ট সেশন মুম্বাইতে, এবং এখানে সভাপতিত্ব কে করেছিল, নামটা মনে রাখতে হবে, উমেশ চন্দ্র ব্যানার্জি। ফার্স্ট সেশনে সভাপতিত্ব করে উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, মুম্বাইতে হয়েছিল। তারপরে আমরা 1986-তে গিয়ে দেখব কলকাতাতে হয়েছিল দাদাভাই নওরোজি। ওকে, তো কোন ভাইসরয়ের আমলে প্রতিষ্ঠিত হয়? লর্ড ডাফরিন হবে সঠিক অ্যান্সার। আশা করি একটু তাড়াতাড়ি করলাম আজকে, একটু কাজ আছে অনেকগুলো। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে ক্লাস করবো আমরা। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাও, ভিডিওটা কেমন হলো সেটা জানাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষাতে গিয়ে দেখবে পেয়ে যাচ্ছ। ওকে, তো এখানে শেষ করছি আজকের সেশন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।